এই সংক্ষিপ্ত সারটি ওয়েন থিংস ডোন্ট গো ইয়োর ওয়ে বইটি সম্পর্কে, যার লেখক হলেন হাইমিন সুনিম। এই বইয়ে আপনি জীবনের মস্বরতা বা পরিবর্তনশীলতাকে মেনে নেওয়া, কৃতজ্ঞতা চর্চা করা, অস্বস্তি বা কষ্টকে স্বাগত জানানো, কখন ছেড়ে দিতে হয় তা জানা, কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখা এবং নিজের অর্জিত জ্ঞান বা প্রজ্ঞা অন্যের সাথে ভাগ করে নেওয়ার গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। রিতেশ এমন একজন মানুষ ছিল যে সব সময় নিখুঁত বা পারফেকশনের পেছনে ছুটত। সে বিশ্বাস করত যে সবকিছু ঠিক তার পরিকল্পনা মাফিক খাওয়া উচিত, অন্যথায় সে অস্থির এবং উদ্বিগ্ন হয়ে পড়ত। একদিন অফিসে তার একটা প্রেজেন্টেশন খুব খারাপ হলো। তার বস তাকে খুব বকাঝকা করলেন, আর রিতেশ সারাটা দিন ওই একটা ঘটনার কথাই ভাবতে থাকল। এমনকি বাড়ি ফেরার পরও তার মেজাজ ঠিক হলো না। সে বসে বসে ভাবতে লাগলো, আমার জীবনটা এত অগোছালো কেন কেন কোনো কিছুই আমার নিয়ন্ত্রণে থাকে না। সেই একই খারাপ মেজাজে সে তার ল্যাপটপ চালু করল, কিন্তু কাজ করতে ইচ্ছে করছিল না। ব্রাউজ করতে করতেই হঠাৎ তার চোখ পড়ল ওয়েন থিংস ডোন্ট গো ইয়োর ওয়ে নামের একটি বইয়ের কভারে, যার লেখক হাইমিন সুনিম। রিতেশ ভাবল, দেখি তো এই বইয়ে এমন কি বিশেষত্ব আছে। বইটির একদম প্রথম পাতায় লেখা ছিল, এমব্রাস ইমপারমানেন্স বা অস্থায়িত্বকে আলিঙ্গন করুন। জীবনের সব দিকই যে ক্ষণস্থায়ী বা পরিবর্তনশীল তা মেনে নিন। ক্ষণস্থায়ী মানে টেম্পোরারি, সে ভাবল। সে আরও পড়তে শুরু করল। প্রথম অধ্যায়ে একটি গল্প ছিল। সেখানে একটি ছোট গ্রামের কথা বলা হয়েছে, যেখানে মানুষ বৃষ্টির জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছিল। অনেক মাস ধরে খরা চলছিল। প্রতিদিন গ্রামবাসীরা ঈশ্বরের কাছে প্রার্থনা করত, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন ছিল না। ঠিক তখনই এক জ্ঞানী সন্ন্যাসী গ্রামে এলেন। গ্রামবাসীরা তাকে থামিয়ে মিনতি করল, মহাত্মাজি, দয়া করে আমাদের সাহায্য করুন, এখানে বৃষ্টি হচ্ছে না কেন? সন্ন্যাসী হেসে বললেন, তোমার সমস্যা বৃষ্টি না হওয়া নয়, তোমার সমস্যা হলো তুমি ধরে নিয়েছ যে সুখ এবং দুঃখ চিরস্থায়ী। যদি বৃষ্টি না হয় তবে এটি একটি পার হয়ে যাওয়ার সময়, একে মেনে নাও, সবকিছুই পরিবর্তনশীল। রিতেশের কাছে এই লাইনটি খুব অদ্ভুত লাগলো। সবকিছুই পরিবর্তনশীল, তাহলে কি আমার জীবনে এখন যা কিছু খারাপ ঘটছে তাও বদলে যাবে? সে অবাক হয়ে ভাবল। সে আরও গভীরভাবে পড়তে শুরু করল। বইটিতে বলা হয়েছে যে আমরা প্রায়ই আমাদের দুঃখ বা কষ্টগুলোকে মনের মধ্যে এত বড় করে ফেলি যে আমাদের মনে হয় এগুলো আর কখনোই শেষ হবে না। কিন্তু সত্য হলো, যেমন দিন রাতের মধ্যে মিলিয়ে যায়, তেমনি প্রতিটি পরিস্থিতি বদলে যায়। বইয়ের শব্দগুলো ছিল সহজ, কিন্তু সেগুলোর গভীরতা রিতেশকে ভাবতে বাধ্য করল। তার কলেজ জীবনের কথা মনে পড়ে গেল। যখন সে একবার পরীক্ষায় ফেল করেছিল, তখন তার মনে হয়েছিল তার জীবন শেষ। কিন্তু আজ পেছনে ফিরে তাকালে সেই ব্যর্থতাকে অর্থহীন মনে হয়। ওটা ছিল কেবল আরেকটি অভিজ্ঞতা। বইটা পড়তে পড়তে রিতেশের মনে হলো যেন কেউ তার মনের ভেতরের জটগুলোকে খুলে দিচ্ছে। সে ভাবতে লাগলো, হয়তো আমিও আমার সমস্যাগুলোকে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছি। হয়তো আমারও বোঝা উচিত যে এই সব কিছুই সাময়িক। সে বইটা বন্ধ করে সোফায় আরাম করে বসল। একটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খেতে লাগলো, যদি সব কিছুই অস্থায়ী হয়, তার মানে কি আমি আমার ভালো মুহূর্তগুলোকেও পুরোপুরি উপভোগ করি না? সে আবার বইটা খুলল। সেখানে লেখা ছিল যে অস্থায়িত্ব বা ইমপারমানেন্স মানে কেবল দুঃখকে মেনে নেওয়া নয়। এর অর্থ হলো আমাদের ভালো মুহূর্তগুলোকেও পুরোপুরি বাঁচা উচিত, কারণ সেগুলো সাময়িক। বাহ, সে নিজেকে বলল, আমি প্রায়ই আমার খুশিগুলোকে খুব সাধারণ বা নিশ্চিত মনে করি। সে তার ফোনের নোটস অ্যাপ খুলল এবং লিখল, জীবন একটি প্রবাহমান নদীর মতো, এটি চলতেই থাকে, এক জায়গায় স্থির থাকে না। আপনি জলকে ধরে রাখতে পারেন না, কিন্তু যখন এটি আপনার হাতে থাকে তখন আপনি এর শীতলতা উপভোগ করতে পারেন। রিতেশের আবার সেই সন্ন্যাসীর গল্পটা মনে পড়ল। সে ভাবল, গ্রামবাসীরা যদি বুঝত যে খরা পরিস্থিতিটাও সাময়িক, তাহলে হয়তো তারা এতটা ভেঙে পড়ত না। তার প্রেজেন্টেশনের কথা মনে পড়ল। সে নিজেকে বলল, আরে এটাও তো সাময়িক, পরের বার আমি আরও ভালো করতে পারবো। আমি কেন এটাকে এত বড় ইস্যু বানাচ্ছি? রাত 11টা বেজে গেছে, কিন্তু রিতেশের মন এখন শান্ত। সে বইটা একপাশে রেখে নিজেকে কথা দিল যে পরের অধ্যায়টি সে আগামীকাল পড়বে। অস্থায়িত্ব বা ইমপারমানেন্সের এই প্রথম শিক্ষাটি তার চোখ খুলে দিয়েছিল। তার মনে হলো বইটা যেন শুধু তার জন্যই লেখা হয়েছে। সে ঠিক করল,
কাল সকালে ঘুম থেকে উঠে আমি জিমে যাব, মেডিটেশন করব এবং দিনটাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখব। অস্থায়িত্ব মানে হলো প্রতিটি সকালই একটি নতুন শুরু। রিতেশের জীবনে একটা পরিবর্তন আসতে শুরু করেছিল। সে বুঝতে পারল যদি সে সত্যিই এই নীতিগুলো নিজের জীবনে প্রয়োগ করে তবে সে আরও শান্ত এবং সুখী থাকতে পারবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রিতেশ কেবল তার যাত্রা শুরু করছিল। এটি ছিল কেবল প্রথম পদক্ষেপের উপলব্ধি। তার জীবনে আরও অনেক প্রশ্ন ছিল, আর হয়তো উত্তরগুলো এই বইটিতেই লুকিয়ে ছিল। পরের দিন সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে রিতেশ ঘুম থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু যেমনটা প্রতিবার হয় সে স্নুজ বাটন টিপে দিল। তারপর হঠাৎ তার গতরাতের বই এবং নতুন প্রতিশ্রুতির কথা মনে পড়ল। সে নিজেকে বলল, না, আজ আমাকে উঠতেই হবে। এটা কোনো ছোট ব্যাপার নয়, এটা আমার নতুন শুরু। সে বিছানা ছেড়ে উঠল এবং প্রথমে জানালাটা খুলে দিল। বাইরে হালকা রোদ ছিল এবং ঠান্ডা বাতাস বইছিল। সে একটা গভীর শ্বাস নিল এবং ভাবল, আজকের এই দিনটিও সাময়িক, আমার এটা নষ্ট করা উচিত নয়। ফ্রেশ হয়ে সে বইটা তুলে নিল এবং দ্বিতীয় শিক্ষাটি পড়তে শুরু করল। দ্বিতীয় শিক্ষাটি ছিল প্র্যাকটিস গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা চর্চা করুন। সেখানে লেখা ছিল যে আমরা প্রায়ই আমাদের জীবনের এমন সব জিনিসের ওপর মনোযোগ দিই যা আমাদের কাছে নেই, কিন্তু যদি আমরা আমাদের কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখি তবে আমাদের চিন্তাভাবনা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। রিতেশ একটি লাইন পড়ল যা তাকে নাড়া দিল, কৃতজ্ঞতা আপনার মনোযোগ অভাব থেকে প্রাচুর্যের দিকে সরিয়ে দেয়। সে বইটা একপাশে রেখে নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করল। গত কয়েক সপ্তাহ ধরে সে ক্রমাগত অভিযোগ করে আসছিল, কাজের চাপ, বসের বকুনি, ট্রাফিকের বিরক্তি, কিন্তু সে খুব কমই সেই জিনিসগুলোর কথা ভেবেছিল যা তার কাছে আছে। তার মনে পড়ল যে তার একটা ভালো বাড়ি আছে, একটা সাপোর্টিভ ফ্যামিলি আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তার নতুন কিছু শেখার সুযোগ আছে। সে তার নোটবুক তুলে নিল এবং লিখল, আজ আমি সেই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ যা আমার জীবনকে সুন্দর করে তোলে। সে তালিকা করল, 1, আমি এই সকালের জন্য কৃতজ্ঞ যা আমাকে নিজের ওপর কাজ করার সুযোগ দিয়েছে। 2, আমার একটি স্থায়ী চাকরি আছে যা আমাকে নিরাপত্তা এবং উন্নতির সুযোগ দেয়। 3, আমার বন্ধু এবং পরিবারের ভালোবাসা সব সময় আমার সাথে আছে। এগুলো লেখার সময় সে মনে হালকা প্রশান্তি অনুভব করল। সে বুঝতে পারল যে কৃতজ্ঞতা চর্চা করা কঠিন নয়, আমাদের শুধু সঠিক জিনিসগুলোর ওপর মনোযোগ দিতে জানতে হবে। তারপর সে বইটা পড়তে থাকল। সেখানে একটি গল্প ছিল এক গরিব কৃষকের যে তার ছোট এক টুকরো জমিতে কঠোর পরিশ্রম করত। একদিন তার ফসল নষ্ট হয়ে গেল। দুঃখ ভারাক্রান্ত হয়ে সে ঈশ্বরের কাছে অভিযোগ করতে লাগল, আমার কাছে এমনিতেই এত কম আছে, আর এখন এটাও চলে গেল, আমি কিভাবে বাঁচব? ঠিক তখনই এক সন্ন্যাসী তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি আছে? কৃষক রেগে বলল, কিছু না। সন্ন্যাসী হেসে বললেন, তুমি কি বেঁচে নও? তোমার কি চেষ্টা করার আরেকটি সুযোগ নেই? গল্পটা শুনে রিতেশের মনে হলো সে এবং ওই কৃষক অনেকটা একই রকম। সেও ছোটখাটো সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়ে, অথচ জীবনকে সুন্দর করার মতো অনেক সুযোগ তার কাছে আছে। সে ভাবল, হয়তো আমারও উচিত আমার সুযোগ এবং আশীর্বাদগুলোর কদর করা। সে বইয়ে লেখা একটি অনুশীলন করল। সেখানে পরামর্শ দেওয়া ছিল প্রতিদিন সকালে বা রাতে 3টি বিষয় লিখে রাখতে যার জন্য আপনি কৃতজ্ঞ। রিতেশ এটি অবিলম্বে গ্রহণ করার সিদ্ধান্ত নিল। সেদিন অফিসেও রিতেশ কৃতজ্ঞতা চর্চা করার চেষ্টা করল। কাজে যাওয়ার পথে ট্রাফিক জ্যামে আটকে থাকার সময় বিরক্ত না হয়ে সে ভাবল, আমি কৃতজ্ঞ যে আমি গাড়ি চালাতে পারি এবং আমার একটি ভালো গাড়ি আছে। লাঞ্চ ব্রেকের সময় সে সহকর্মীদের সাথে কাটানো সময়টির প্রশংসা করল এবং ভাবল, কত ভালো যে আমার এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি। কিন্তু রিতেশ এটি সবচেয়ে গভীরভাবে অনুভব করল যখন সন্ধ্যায় বাড়ি ফিরে সে তার বাবা মায়ের সাথে কথা বলল। তার বাবা জিজ্ঞেস করলেন, দিনটা কেমন কাটলো বাবা? রিতেশ সাধারণত এমন প্রশ্ন হালকাভাবে নিত, কিন্তু সেদিন সে থামল এবং ভাবল, বাবা প্রতিদিন জিজ্ঞেস করেন, তিনি আমার পরোয়া করেন। এটা ছোট বিষয় কিন্তু কত গুরুত্বপূর্ণ। সে বাবাকে বলল, দিনটা ভালো ছিল, আর তোমার কেমন কাটলো বাবা? এ কথা শুনে তার বাবা হাসলেন। সেই রাতে সে তার কৃতজ্ঞতা জার্নালে লিখল, 1, আজ ট্রাফিক জ্যামে আটকে থাকা সত্ত্বেও আমি মেজাজ হারাইনি। 2, লাঞ্চ ব্রেকে বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আমার দিনটা ভালো করে দিয়েছে। 3, আমার বাবা আমার খোঁজ নিলেন এবং আমাদের সেই ছোট্ট কথোপকথন। এই ছোট ছোট জিনিসগুলো লেখার সময় সে বুঝতে পারল যে তার জীবনে অনেক ভালো কিছু আছে। সে যত বেশি ভালো জিনিসগুলোর দিকে মনোযোগ দেবে তত বেশি ভালো অনুভব করবে। বইটিতে আরও একটা কথা বলা ছিল, কৃতজ্ঞতা কেবল বড় জিনিসের জন্য নয়, এটি প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া। রিতেশ ভাবল, এটা সত্যি,
আমি সবসময় বড় জিনিসের পেছনে ছুটি আর ছোট ছোট আনন্দগুলো মিস করি, যেমন চায়ের প্রথম চুমুক, ঠান্ডা বাতাসের অনুভূতি বা কারো হাসি। পরের দিন রিতেশ কৃতজ্ঞতার সাথে তার সকাল শুরু করল। সে রান্নাঘরে তার মাকে দেখল যে তার জন্য নাস্তা বানাচ্ছে। সে মায়ের কাছে গিয়ে বলল, থ্যাংক ইউ মা, তুমি সবসময় আমার জন্য কত কিছু করো। তার মা অবাক হলেন, কারণ রিতেশ আগে কখনো এমন করেনি। কিন্তু মায়ের মুখে যে হাসি ফুটে উঠল তা রিতেশের কাছে অমূল্য ছিল। অফিসেও রিতেশ কৃতজ্ঞতা চর্চা করল। যখন এক সহকর্মী তাকে একটা প্রজেক্টে সাহায্য করল, সে আন্তরিকভাবে ধন্যবাদ জানালো। সহকর্মীটি অবাক হলেও খুশি হল। রিতেশ বুঝতে পারল যে কৃতজ্ঞতা কেবল তাকে খুশিই করছে না, বরং অন্যদের সাথে তার সম্পর্কও উন্নত করছে। দিন কেটে গেল এবং কৃতজ্ঞতা একটি অভ্যাসে পরিণত হল। সে অনুভব করল তার অভিযোগ কমে আসছে। সে আগের মতো ছোটখাটো বিষয়ে রেগে যেত না। সে বুঝতে পারল যে কৃতজ্ঞতা কেবল তাকে খুশিই করছে না, বরং তাকে একজন ভালো মানুষে পরিণত করছে। বইটির এই দ্বিতীয় শিক্ষাটি রিতেশকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল, কিন্তু সে জানত যে এই যাত্রা এখনও শেষ হয়নি। আরও শিক্ষা আসা বাকি ছিল এবং প্রতিটি শিক্ষা তাকে নতুন কিছু শেখাবে। রিতেশের জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। অস্থায়িত্বকে আলিঙ্গন করা এবং কৃতজ্ঞতা চর্চার শিক্ষা তাকে নতুন দিক নির্দেশনা দিয়েছিল। সে এখন সবকিছু হালকাভাবে নেওয়ার এবং প্রতিটি ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ থাকার চেষ্টা করছিল। কিন্তু এমন একটি দিন এলো যা তাকে আবার নতুন করে ভাবতে বাধ্য করল। সেদিন অফিসে একটি বড় ক্লায়েন্ট প্রেজেন্টেশন ছিল। রিতেশ খুব পরিশ্রম করেছিল, কিন্তু ক্লায়েন্টের প্রশ্নগুলো এত কঠিন ছিল যে সে ঘাবড়ে গেল এবং তার পুরো প্রস্তুতি এলোমেলো হয়ে গেল। মিটিংয়ের পর বস তাকে ডেকে বললেন, রিতেশ, তোমাকে আরও ভালো করতে হবে, তোমার কাছ থেকে এটা আশা করা যায়নি। সেই কথাগুলো বারবার তার কানে বাজতে লাগল। সে বুঝতে পারল যে কৃতজ্ঞতা এবং অস্থায়িত্ব গ্রহণ করার পরেও সে এখনও অস্বস্তিকর পরিস্থিতি থেকে পালাতে চায়। যখন সে বাড়ি ফিরল, সেই দিনের শিক্ষা ছিল ওয়েলকাম ডিসকমফর্ট বা অস্বস্তিকে স্বাগত জানান। সে পড়ল, অস্বস্তিকর পরিস্থিতি প্রতিরোধ করার পরিবর্তে সেগুলোকে স্বাগত জানানোর মনোভাব নিয়ে এগিয়ে যান। এই মানসিকতা ব্যক্তিগত বিকাশ এবং সহনশীলতার সুযোগ করে দেয়। রিতেশ বইটি বন্ধ করল এবং ভাবল, অস্বস্তিকে স্বাগত জানানো, এটা কিভাবে সম্ভব? আমি তো সবসময় এটা থেকে পালানোর চেষ্টা করি। এটা কি সত্যিই করা সম্ভব? সে আরও পড়তে শুরু করল। বইয়ে একটি গল্প ছিল, এক যুবক যে পাহাড়ে ওঠার চেষ্টা করছিল। প্রথম প্রচেষ্টায় সে কয়েক পা হেঁটেই ক্লান্ত হয়ে ফিরে এলো। সে ভাবল, এটা খুব কঠিন, আমি পারব না। কিন্তু তারপর সে তার গুরুর সাথে কথা বলল। গুরু বললেন, প্রতিটি অস্বস্তি বা কষ্ট তোমাকে কিছু শেখাতে এসেছে। যদি তুমি একে আলিঙ্গন করো, তাহলে এটি তোমাকে শক্তিশালী করবে, কিন্তু যদি তুমি একে ভয় পাও, তাহলে এটি তোমাকে সবসময় দুর্বল করে রাখবে। এ কথা শুনে যুবকটি তার ভয় এবং অস্বস্তিকে মেনে নিল। সে আবার পাহাড়ে চড়া শুরু করল, এটা ভেবে যে প্রতিটি পদক্ষেপ তাকে আরও শক্তিশালী করছে। অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সক্ষম হল। গল্পটি শুনে রিতেশের তার প্রেজেন্টেশনের কথা মনে পড়ল। সে ভাবল, আমি অস্বস্তি এড়ানোর চেষ্টা করেছিলাম। হয়তো আমি যদি পরিস্থিতিটা মেনে নিতাম এবং আরও ভালোভাবে প্রস্তুতি নিতাম, তাহলে আমি এটা সামলাতে পারতাম। সে বইটি একপাশে রাখল এবং তার জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবতে শুরু করল যখন সে অস্বস্তি থেকে পালাতে চেয়েছিল। স্কুল জীবনে তার পাবলিক স্পিকিং বা সবার সামনে কথা বলতে ভয় লাগত। প্রতিবার যখন তাকে মঞ্চে যেতে বলা হতো, সে কোনো না কোনো অজুহাত দিয়ে পালিয়ে যেত। সে বুঝতে পারল যে ভয় তাকে অনেক ভালো সুযোগ থেকে দূরে রেখেছে। রিতেশ নিজেকে বলল, আমি যদি অস্বস্তি থেকে পালিয়ে যাই, তাহলে আমি কখনো সামনে এগোতে পারবো না। আমাকে এটা মেনে নিতে হবে। পরের দিন অফিসে সে নিজেকে একটি ছোট চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করল। তার টিম একটি নতুন কৌশল নিয়ে আলোচনা করছিল এবং রিতেশ তার মতামত জানানোর সুযোগ পেল। সাধারণত সে চুপ করে অন্যদের মতামত শুনত এবং বিষয়টা শেষ হতে দিত, কিন্তু এবার ভয়কে উপেক্ষা করে সে তার মনের কথা বলল। শুরুতে তার অস্বস্তি হলো, কিন্তু কথা বলা শুরু করতেই সে ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগল। টিম তার মতামত মনোযোগ দিয়ে শুনল এবং কেউ কেউ তার প্রশংসাও করল। সেদিন সে বুঝতে পারল যে অস্বস্তির মুখোমুখি হওয়া অতটা খারাপ নয়। হ্যাঁ, শুরুতে কঠিন মনে হয়, কিন্তু আলিঙ্গন করলে এটি শক্তিতে পরিণত হয়। সন্ধেবেলায় সে তার নোটবুকে লিখল, 1. অস্বস্তি আমাকে শেখাতে আসে। 2. এটি আমাকে বলে যে আমি সীমা আরও বাড়াতে পারি। 3. এর থেকে পালিয়ে যাওয়ার পরিবর্তে আমার একে আলিঙ্গন করা উচিত। সে বইতে দেওয়া একটি এক্সারসাইজ বা অনুশীলন করবে। সেখানে লেখা ছিল,
প্রতিদিন নিজেকে ছোটখাটো অস্বস্তিতে ফেলুন। এটি আপনার মন এবং আত্মাকে শক্তিশালী করবে। রিতেশ এটি চর্চা করা শুরু করল। প্রথম দিন সে ঠান্ডা জলে স্নান করার সিদ্ধান্ত নিল। তার সবসময় গরম জলে স্নান করার অভ্যেস ছিল, কিন্তু সেদিন সে নিজেকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করল। ঠান্ডা জল তার গায়ে পড়ল এবং প্রথম কয়েক সেকেন্ড সে খুব অস্বস্তি বোধ করল, কিন্তু তারপর সে তার শ্বাসের দিকে মনোযোগ দিল এবং নিজেকে বলল, এটা সাময়িক, আমি এটা সামলাতে পারবো। এবং সত্যিই কিছুক্ষণ পর সে ঠান্ডা জলে অভ্যস্ত হয়ে গেল। রিতেশ বুঝতে পারল যে ছোটখাটো অস্বস্তির মধ্য দিয়ে গেলে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে। এখন সে বড় অস্বস্তিকর পরিস্থিতিগুলোকেও মেনে নেওয়ার দৃষ্টিতে দেখতে শুরু করল। কয়েকদিন পর অফিসে আবার একটি প্রেজেন্টেশনের সুযোগ এলো। এবার রিতেশ নিজেই এগিয়ে এসে বলল, আমি এই প্রেজেন্টেশনটি সামলাবো। তার টিম অবাক হলো, কারণ গতবার সে ঘাবড়ে গিয়েছিল। কিন্তু রিতেশ এবার পুরোপুরি প্রস্তুতি নিল এবং প্রেজেন্টেশনের আগে নিজেকে মনে করিয়ে দিল, যদি কিছু ভুলও হয় তবে এটি একটি অভিজ্ঞতা হবে, আমার একে শেখার সুযোগ হিসেবে দেখা উচিত। সে প্রেজেন্টেশন দিল এবং ক্লায়েন্টরা তার প্রশংসা করল। যদিও সবকিছু নিখুঁত ছিল না, তবুও রিতেশ তা সামলে নিল। সে বুঝতে পারল যে অস্বস্তি এখন আর তাকে ভয় দেখায় না, বরং সে এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখে, যা তাকে আরও ভালো করে তুলছে। সেই রাতে সে তার কৃতজ্ঞতা জার্নালে লিখল, 1. আমি কৃতজ্ঞ যে আমি অস্বস্তির মুখোমুখি হয়েছি এবং তা থেকে শিখেছি। 2. আজ আমি নিজেকে সেই ভয় থেকে মুক্ত করেছি যা আমাকে দুর্বল করছিল। 3. আমি এখন প্রতিটি চ্যালেঞ্জকে উন্নতির সুযোগ হিসেবে দেখব। ওয়েলকাম ডিসকমফোর্ট বা অস্বস্তিকে স্বাগত জানানোর এই শিক্ষাটি রিতেশের জন্য জীবন বদলে দেওয়ার মতো ছিল। সে বুঝল যে কষ্ট থেকে পালানোর বদলে তাকে আপন করে নেওয়া উচিত। প্রতিবার যখন সে অসুবিধাকে আলিঙ্গন করত, তার মনে হতো সে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু রিতেশ জানত যাত্রা এখানেই শেষ নয়। বইটিতে আরও শিক্ষা বাকি ছিল এবং সে প্রতিদিন নিজেকে আরেকটু পরিবর্তন করার জন্য প্রস্তুত ছিল। রিতেশের জীবনে পরিবর্তনের এক নতুন ঢেউ এসেছিল। অস্থায়িত্বকে আলিঙ্গন করা, কৃতজ্ঞতা চর্চা এবং অস্বস্তিকে স্বাগত জানানো তাকে অনেক কিছু শিখিয়েছিল। সে এখন আরও শান্ত, শক্তিশালী এবং জ্ঞানী অনুভব করছিল। কিন্তু জীবন সবসময় নতুন চ্যালেঞ্জে ভরা থাকে, আর রিতেশের যাত্রাও এখনও শেষ হয়নি। একদিন অফিসে রিতেশ তার কম্পিউটারে কাজ করছিল। সে কয়েক মাস ধরে একটি প্রজেক্টে কঠোর পরিশ্রম করছিল, যেটাকে সে তার সবচেয়ে বড় অবদান বলে মনে করত। কিন্তু হঠাৎ বস তাকে ডেকে বললেন, রিতেশ, এই প্রজেক্টটা এখন বাতিল করা হচ্ছে। ক্লায়েন্ট অন্য পথে যাবার সিদ্ধান্ত নিয়েছে। তোমার পরিশ্রম বৃথা যাবে না, কিন্তু এখন আমাদের আর এতে সময় দেওয়া উচিত নয়। এ কথা শুনে রিতেশ স্তব্ধ হয়ে গেল। সে এই প্রজেক্টের জন্য দিন রাত এক করে কাজ করেছে। সে অনেকবার নিজের ছুটি বাতিল করেছে, এটা ভেবে যে এই প্রজেক্ট তার কঠোর পরিশ্রমের ফলাফল দেখাবে। কিন্তু এখন সব শেষ। কাজ শেষে সে বাড়ি ফিরে বইটা তুলে নিল। সেই দিনের শিক্ষা ছিল, নো ওয়েন টু লেট গো, বা কখন ছেড়ে দিতে হবে তা জানুন। রিতেশ পড়ল, আমাদের কি ছেড়ে দেওয়া উচিত যা আর আমাদের কোনো কাজে আসছে না, তা বোঝা এক ধরনের প্রজ্ঞা। ছেড়ে দেওয়া মানে ব্যর্থতা নয়, বরং এটি একটি নতুন যাত্রার শুরু। সে বইটি বন্ধ করল এবং একটি দীর্ঘশ্বাস নিল। ছেড়ে দেওয়া, এটা তো হার মেনে নেওয়ার মতো মনে হয়, সে নিজেকে বলল। কিন্তু সে এটাও অনুভব করল যে গত কয়েক সপ্তাহে সে যা শিখেছে তা তাকে এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে। সে আবার বইটি খুলল এবং পড়তে থাকল। বই এক নাবিকের গল্প ছিল যে সমুদ্রে ঝড়ের কবলে পড়েছিল। তার নৌকায় অনেক মালামাল বোঝাই ছিল এবং সে জানত যে যদি সে মালামাল ফেলে না দেয় তাহলে তার নৌকা ডুবে যাবে। কিন্তু মালামাল ফেলে দেওয়া তার জন্য সহজ ছিল না, কারণ এইটি ছিল তার কষ্টের উপার্জন। অবশেষে নিজের প্রাণ বাঁচাতে সে মালামাল ফেলে দিল। সে তীরে পৌঁছালো এবং পরে বুঝতে পারল যে প্রাণ বাঁচানোর সিদ্ধান্তটি সঠিক ছিল। সে মালামাল আবার উপার্জন করতে পারবে, কিন্তু সেই সময় যদি সে ছেড়ে না দিত তাহলে তার নৌকা ডুবে যেত। রিতেশের মনে হলো এই গল্পটি তার প্রজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। সে ভাবল, হয়তো এই প্রজেক্টটি ছেড়ে দেওয়ার সময় এসেছে। এটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন এটি আর এগোচ্ছে না। এর মানে এই নয় যে আমার পরিশ্রম বৃথা গেছে। হয়তো এটি কেবল একটি নতুন শুরুর ইঙ্গিত। সে বুঝতে পারল যে আমরা প্রায়ই জিনিসগুলো আঁকড়ে ধরে রাখি, কারণ আমরা ভয় পাই যে ছেড়ে দেওয়া মানে পরাজয় স্বীকার করা। কিন্তু সবসময় এমন হয় না। মাঝে মাঝে ছেড়ে দেওয়া আমাদের সামনে এগিয়ে যাবার সুযোগ দেয়। সেই রাতে সে তার অভিজ্ঞতার কথা ভাবল। তার মনে পড়ল স্কুল জীবনে সে খুব শখ করে ছবি আঁকত। সে অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং পুরস্কারও জিতেছিল। কিন্তু বড় হবার সাথে সাথে তার প্রাধান্য বদলে গেল।
সে ছবি আঁকা ছেড়ে দিল এবং পড়াশোনা এবং ক্যারিয়ারে মনোযোগ দিল। আগে তার মনে হতো ছবি আঁকা ছেড়ে দেওয়া ভুল ছিল, কিন্তু এখন সে বুঝতে পারল যে যদি সে ছবি আঁকা নিয়েই পড়ে থাকত তাহলে হয়তো সে তার ক্যারিয়ারে এত পরিশ্রম করতে পারত না। সে বই থেকে আরেকটি বাক্য পড়ল, ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, এর অর্থ হলো নতুন কিছু ফোটার জন্য জায়গা করে দেওয়া। এই বাক্যটি তার হৃদয় ছুঁয়ে গেল। সে বুঝতে পারল যে প্রতিবার যখন সে কিছু পেছনে ফেলে এসেছে তখনই নতুন এবং আরও ভালো কিছু তার জীবনে এসেছে। পরের দিন অফিসের রিতেশ প্রজেক্টের ফাইল বন্ধ করার কাজ শুরু করল। শুরুতে তার মনে ভার লাগছিল, কিন্তু দিন যত গড়ালো সে নিজেকে হালকা অনুভব করল। সে ভাবল, এখন আমি নতুন প্রজেক্টে মনোযোগ দিতে পারবো। এটি শেষ নয়, এটি একটি নতুন শুরু। সে আরও একটি কাজ করল। সে তার এক পুরনো বন্ধুকে ফোন করল, যার সাথে কয়েক বছর আগে তার মনোমালিন্য হয়েছিল। সে জানত এই ক্ষোভ টেনে নিয়ে যাবার কোনো মানে নেই। সে বন্ধুকে বলল, দোস্ত, যা হয়েছে ভুলে যাই, আমি এখন সামনে এগিয়ে যেতে চাই। তার বন্ধু ক্ষমা চাইল এবং তারা নতুন করে শুরু করল। রিতেশ অনুভব করল যে কেবল জিনিসপত্রই নয়, মাঝে মাঝে পুরনো ক্ষোভ এবং ভাঙা সম্পর্কগুলো ছেড়ে দেওয়া প্রয়োজন। সে তার নোটবুকে লিখল, 1. ছেড়ে দেওয়া মানে ব্যর্থতা নয়, বরং আমি নতুন কিছুর জন্য প্রস্তুত। 2. কিছু জিনিস আমাদের সাথে চিরকাল থাকে না এবং সেটা ঠিক আছে। 3. আমাকে জায়গা তৈরি করতে হবে যাতে নতুন জিনিস আমার জীবনে আসতে পারে। 1 সপ্তাহ পর রিতেশ অফিসে একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করল। এই প্রজেক্টটি আগের চেয়ে বড় এবং আরও চ্যালেঞ্জিং ছিল। সে বুঝতে পারল যে পুরনো প্রজেক্টটি ছেড়ে দেওয়াই তাকে এই নতুন শুরুর জন্য প্রস্তুত করেছে। রাতে নিজের ঘরে বসে সে আবার বইটির দিকে তাকালো। তার মনে হলো, কখন ছেড়ে দিতে হবে তা জানুন। শিক্ষাটি কেবল কাজের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এই শিক্ষা তাকে প্রতিবার মনে করিয়ে দেবে যে কিছু ছেড়ে দেওয়া মানে নতুন কিছু পাওয়ার সুযোগ। রিতেশের যাত্রা এখনো চলছিল। সে বুঝেছিল যে জীবনে আঁকড়ে ধরে রাখার চেয়ে সঠিক সময় ছেড়ে দেওয়া বেশি জরুরি, আর হয়তো আগামী শিক্ষাগুলোতে সে এটি আরও গভীরভাবে বুঝতে পারবে। রিতেশের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি ভালো এবং ভারসাম্যপূর্ণ মনে হচ্ছিল। সে কখন ছেড়ে দিতে হবে তা জানুন শিক্ষাটি গভীরভাবে গ্রহণ করেছিল। পুরনো প্রজেক্ট ছেড়ে দেওয়ার পর সে কেবল নতুন প্রজেক্টেই ব্যস্ত হয়নি, বরং তার ব্যক্তিগত সম্পর্ক এবং আবেগের ক্ষেত্রেও হালকা অনুভব করছিল। কিন্তু জীবনে যেমনটা সবসময় হয়, একটি নতুন চ্যালেঞ্জ তার পথে এসে দাঁড়ালো। অফিসে একটি বড় ক্লায়েন্ট প্রজেক্ট চলছিল এবং এবার রিতেশকে টিম লিড করার দায়িত্ব দেওয়া হলো। এটি এমন একটি সুযোগ যার জন্য সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। কিন্তু এই প্রজেক্ট যতটা বড় ছিল ততটাই জটিলতাও নিয়ে এসেছিল। টিমের মধ্যে মতভেদ, ক্লায়েন্টের পরিবর্তনশীল দাবি এবং কঠোর সময়সীমা সব মিলিয়ে রিতেশের জন্য চাপের কারণ হয়ে দাঁড়ালো। একদিন সন্ধ্যায় যখন রিতেশ ক্লান্ত ও পরাজিত হয়ে বাড়ি ফিরল, সে বইটি তুলে নিল। সেই দিনের শিক্ষা ছিল ভিউ ডিফিকাল্টিজ অ্যাজ অপরচুনিটিজ, বা কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখুন। সে পড়তে শুরু করল। চ্যালেঞ্জগুলোকে সুখের পথের বাধা হিসেবে না দেখে বরং সেগুলোকে সুখের পথের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখুন। প্রতিটি কঠিন পরিস্থিতি নিজেকে চেনার এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ করে দেয়। রিতেশ একটি দীর্ঘশ্বাস নিল। সে ভাবল, কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখা, এটা কি এত সহজ? কিন্তু আগের শিক্ষাগুলো থেকে সে যা শিখেছিল তা তাকে বইটি মনোযোগ দিয়ে পড়তে অনুপ্রাণিত করল। বইয়ে একটি গল্প ছিল। প্রাচীনকালে এক রাজা তার রাজ্যের রাস্তার মাঝখানে একটি বড় পাথর রেখে দিয়েছিলেন। যারাই সেখান দিয়ে যেত তারা পাথরের কারণে বিরক্ত হয়ে রাজাকে অভিশাপ দিত এবং চলে যেত। কিন্তু একদিন এক গরিব কৃষক সেখানে এলো। সে পাথরটি সরানোর চেষ্টা করল। সে ঘামল, যন্ত্রণায় তার পিঠ মেকে গেল, কিন্তু সে থামল না। অবশেষে যখন সে পাথরটি সরালো তখন তার নিচে একটি সোনার থলি এবং একটি চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে কিছু শেখাতে এবং পুরস্কৃত করতে আসে। যদি তুমি হাল ছেড়ে দাও তবে তুমি শিখতেও পারবে না, পেতেও পারবে না। রিতেশের কাছে এই গল্পটি খুব অনুপ্রেরণাদায়ক মনে হলো। সে ভাবল, হয়তো আমার সামনের সমস্যাগুলো আমাকে কিছু শেখাতে এবং আরও ভালো করতে এসেছে, কিন্তু আমি এগুলোকে কেবল সমস্যা হিসেবেই দেখছি। পরের দিন অফিসে রিতেশ একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিল। প্রথমে সে তার টিমের সাথে একটি মিটিং করল। সে তাদের বলল, আমি জানি এই প্রজেক্টটি কঠিন, কিন্তু চলো আমরা এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিই। যে সমস্যাই আসুক না কেন, আমরা সবাই মিলে সমাধান করব। এটি আমাদের টিমকে আরও শক্তিশালী করবে।
টিমের সদস্যরাও রিতেশের এই দৃষ্টিভঙ্গি পছন্দ করল। ধীরে ধীরে তারা সবাই মিলে সমস্যার সমাধান করতে শুরু করল। ক্লায়েন্ট যদি হঠাৎ কোনো পরিবর্তন চাইত, রিতেশ হতাশা না দেখিয়ে এটিকে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি চর্চা করার সুযোগ হিসেবে দেখত। যখন টিমের সদস্যরা কোনো বিষয়ে একমত হতে পারত না, তখন সে এটিকে একটি সুযোগ হিসেবে দেখত, কিভাবে তাদের ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা থেকে আরও ভালো সমাধান বের করা যায়। রিতেশ বুঝতে পারল যে যখন সে কঠিন পরিস্থিতিকে কেবল সমস্যা হিসেবে দেখা বন্ধ করল, তখন সেগুলো ধীরে ধীরে সমাধান হতে শুরু করল। সে তার নোটবুকে লিখল, 1. প্রতিটি সমস্যা আমাকে কিছু শেখাতে আসে। 2. কঠিন পরিস্থিতি আমার চিন্তাভাবনা এবং সক্ষমতা বাড়িয়ে দেয়। 3. চ্যালেঞ্জগুলো সাময়িক, কিন্তু তা থেকে পাওয়া শিক্ষা চিরকাল সাথে থাকে। একদিন প্রজেক্টের মাঝখানে টিম একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হল। সমস্যাটি এত জটিল ছিল যে পুরো টিম হতাশ হয়ে পড়ল। এক মুহূর্তের জন্য রিতেশেরও মনে হলো যে এই সব কিছু সামলানো কঠিন হবে, কিন্তু তারপর সে নিজেকে মনে করিয়ে দিল, এটিও একটি সুযোগ। যদি আমরা এটি সমাধান করতে পারি, তবে আমাদের সক্ষমতা এবং আত্মবিশ্বাস দুটোই বাড়বে। সে টিমের সাথে বসে সমস্যাটি নিয়ে ভাবল, সবাই তাদের পরামর্শ দিল, এবং অবশেষে তারা সবাই মিলে একটি সমাধান বের করল। যখন সমস্যাটি মিটে গেল, পুরো টিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। রিতেশ তাদের ধন্যবাদ দিল এবং বলল, দেখলে, যদি এই চ্যালেঞ্জটি না থাকতো, তাহলে আমরা কখনোই জানতাম না যে আমরা কতটা সক্ষম। রিতেশ এখন বুঝতে শুরু করল যে চ্যালেঞ্জগুলো কেবল তার কাজেই নয়, তার ব্যক্তিগত জীবনেও সুযোগ বয়ে আনতে পারে। সে তার ব্যক্তিগত জীবনেও এটি প্রয়োগ করার চেষ্টা করল। তার মনে পড়ল যে ছোটবেলা থেকেই সে তার বাবা মায়ের সাথে কিছু মতভেদ অনুভব করত। মাঝে মাঝে তাদের চিন্তাভাবনা তার কাছে পুরনো মনে হতো এবং সে তাদের সাথে তর্ক করত। কিন্তু এখন সে ভাবল, হয়তো এই মতভেদগুলো আমাকে কিছু শেখানোর জন্যই আছে। আমি যদি তাদের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো আমি তাদের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে পারব। সেদিন রাতে সে তার মায়ের সাথে কথা বলল। মা এমন কিছু প্রথা নিয়ে আলোচনা শুরু করলেন যা রিতেশের কাছে সবসময় অপ্রাসঙ্গিক মনে হতো, কিন্তু এবার তর্ক করার বদলে সে শোনার এবং তাদের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করল। সে বুঝতে পারল যে তাদের চিন্তাভাবনার পেছনে গভীরতা এবং অভিজ্ঞতা লুকিয়ে আছে। রিতেশ তার নোটবুকে লিখল, 1. চ্যালেঞ্জগুলো কেবল পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কেও আসে। 2. প্রতিটি কঠিন পরিস্থিতির পেছনে একটি শিক্ষা লুকিয়ে থাকে। 3. আমার প্রতিটি চ্যালেঞ্জকে কৌতূহল এবং খোলা মন নিয়ে দেখা উচিত। অফিসের প্রজেক্ট শেষ হলে ক্লায়েন্ট শুধু টিমের পরিশ্রমেরই প্রশংসা করল না, রিতেশের নেতৃত্ব বা লিডারশিপেরও প্রশংসা করল। এটি রিতেশের জন্য একটি বড় মুহূর্ত ছিল। সে বুঝতে পারল যে যদি সেই কঠিন পরিস্থিতিগুলোকে সুযোগ হিসেবে না দেখত, তাহলে হয়তো এই সাফল্যও পেত না। সে বইটি তুলে নিল এবং হেসে বলল, কঠিন পরিস্থিতি সত্যিই সুখের পথের অংশ। আমি যদি এগুলোকে বুদ্ধি এবং ধৈর্যের সাথে দেখি, তাহলে এগুলো আমার জন্য সেই সোনার থলির মতো। রিতেশের যাত্রা এখনও চলছিল। সে শিখেছে যে চ্যালেঞ্জ গ্রহণ করলে কেবল সমস্যার সমাধানই হয় না, সে নিজেও একজন ভালো মানুষে পরিণত হয়। সে জানত যে বইটিতে শেখার মতো আরও অনেক কিছু বাকি আছে এবং সে প্রতিটি নতুন শিক্ষার জন্য প্রস্তুত ছিল। রিতেশের জীবন এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট এবং উদ্দেশ্যপূর্ণ হয়ে উঠেছিল। সে বইয়ের প্রতিটি শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে শিখেছিল। অস্থায়িত্বকে আলিঙ্গন করা, কৃতজ্ঞতা চর্চা করা, অস্বস্তিকে স্বাগত জানানো, কখন ছেড়ে দিতে হবে তা জানা এবং কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখা, এগুলো তার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিয়েছিল। প্রতিবার যখন সে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতো, সে আর ভয় পেত না, বরং সে এটিকে শেখার এবং বড় হওয়ার সুযোগ হিসেবে মনে করত। একদিন রিতেশ তার পুরানো বন্ধু অর্জুনের সাথে দেখা করার সুযোগ পেল। অর্জুন এবং রিতেশ কলেজের বন্ধু ছিল, কিন্তু কেরিয়ার এবং জীবনের ব্যস্ততায় তারা একে অপরের থেকে দূরে সরে গেছিল। দুজনে একটি ক্যাফেতে দেখা করার পরিকল্পনা করল। কথা বলার সময় অর্জুন বলল, দোস্ত, তোর জীবনটা খুব গোছানো মনে হচ্ছে, আমাকেও বল তুই এত শান্ত এবং পজিটিভ কিভাবে হলি? রিতেশ হেসে বলল, শান্ত, পজিটিভ? আরে তেমন কিছু না, আমিও আগে সমস্যায় জর্জরিত থাকতাম। কিন্তু? অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কি? রিতেশ উত্তর দিল, আমি একটা বই পড়েছি। অর্জুন জিজ্ঞেস করল, বই? কোন বই? রিতেশ বইটি সম্পর্কে বলল এবং কিভাবে সে বইয়ের প্রতিটি শিক্ষা তার জীবনে প্রয়োগ করেছে তা শেয়ার করল। সে বলল, আমি শিখেছি যে জীবনে সবকিছুই সাময়িক। একবার এটা বুঝলে আমাদের হাতে নেই এমন জিনিসের জন্য আমরা নিজেদের কষ্ট দেব না। আমি প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকতে শিখেছি। আমি অস্বস্তিকে বন্ধুর মতো আপন করতে শুরু করেছি এবং জিনিসগুলো যখন আর আমার কাজে আসছিল না, তখন ছেড়ে দিয়েছি। আর সবচেয়ে জরুরি, আমি কঠিন সময়কে শত্রু মনে করার বদলে আমার শিক্ষক হিসেবে মেনেছি।
করছি। অর্জুন একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, ইয়ার, তোর কথা শুনে মনে হচ্ছে আমারও জীবনে কিছু পরিবর্তন আনা দরকার, কিন্তু এটা এত সহজ নয়। রিতেশ উত্তর দিল, কোনো কিছুই সহজ নয়, আমিও একদিনে সব শিখিনি। এই বইটি কোনো জাদুর কাঠি নয়, কিন্তু হ্যাঁ, এটি তোমাকে সঠিক দিক দেখাতে পারে। বাকিটা তোমার পরিশ্রম এবং চেষ্টা। প্রতিদিন অল্প অল্প করে কিছু করো। অর্জুন কথা বলল যে সেও বইটি পড়বে এবং নিজের ওপর কাজ শুরু করবে। রিতেশ অনুভব করল যে হয়তো বইটির উদ্দেশ্য কেবল তার জীবন পরিবর্তন করা ছিল না, বরং অন্যদেরও অনুপ্রাণিত করা ছিল। দিন, সপ্তাহ এবং মাস পেরিয়ে গেল। রিতেশের জীবন এখন এক নতুন স্থিতিশীলতায় রূপ নিয়েছিল। কিন্তু একদিন সে বুঝতে পারল যে সে অনেক দিন ধরে আর বইটি খোলেনি। সে ভাবল, বইটি আমাকে এত কিছু শেখালো, কিন্তু আমি কি এখনো এটি ঠিকমতো প্রয়োগ করছি? সে বইটি আবার খুলল এবং পাতা উল্টাতে উল্টাতে একটি শেষ শিক্ষা পড়ল, শেয়ার ইয়োর লাইট, বা আপনার আলো ছড়িয়ে দিন। সেখানে লেখা ছিল, যখন কোনো জ্ঞান বা অভিজ্ঞতা আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দেয়, তখন তা অন্যদের সাথে ভাগ করুন। এই জ্ঞান তখনই পূর্ণ হয় যখন এটি অন্যদেরও সাহায্য করে। রিতেশ এই শিক্ষাটি গভীরভাবে অনুভব করল। সে তার অভিজ্ঞতাগুলো আরও মানুষের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিল। সে একটি ব্লগ শুরু করল, যেখানে সে তার যাত্রা এবং বইয়ের শিক্ষাগুলো নিয়ে লিখতে শুরু করল। ধীরে ধীরে মানুষ তার চিন্তাভাবনা পড়তে শুরু করল এবং অনুপ্রাণিত হতে লাগল। সে বুঝতে পারল যে তার যাত্রা কেবল নিজের পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে এখন অন্যদেরও সাহায্য করছে। প্রতিবার যখন কেউ তাকে বলতো, আপনার কথায় আমার জীবন বদলে গেছে, তখন তার মনে হতো সে সত্যিই বড় কিছু করছে। অবশেষে রিতেশ বইটি আলমারিতে রাখল এবং হেসে ভাবল, এখন এই বইটি কেবল আমার নয়, এটি তাদের সবার যারা পরিবর্তন চায়। এবং এইভাবেই রিতেশের যাত্রা একটি নতুন শুরুতে পরিণত হলো, নিজের গণ্ডি পেরিয়ে অন্যদের জন্য। সে শিখেছে যে প্রতিটি শেষ একটি নতুন শুরুর ইঙ্গিত, এবং এটাই ছিল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এই বইয়ে আমরা শিখলাম যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন মানে নিয়ন্ত্রণ নয়, বরং প্রবাহের সাথে চলা। আমরা শিখলাম জীবনের অস্থায়ী বা সাময়িক প্রকৃতিকে মেনে নিতে, আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে, উন্নতির জন্য অস্বস্তিকে স্বাগত জানাতে, যা আমাদের পিছিয়ে রাখে তা ছেড়ে দিতে, কঠিন সময়কে সুবর্ণ সুযোগ হিসেবে দেখতে, এবং সবশেষে আমাদের জ্ঞান অন্যদের সাথে ভাগ করতে। এই ধারণাগুলো আপনাকে এই বিশৃঙ্খল পৃথিবীতে শান্তি খুঁজে পেতে সাহায্য করতে পারে। যদি আপনি এই শিক্ষাগুলোর একটিও আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি সত্যিকারের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন। এই ছিল When Things Don't Go Your Way বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।